এই এক্সাম্পলটা দিয়ে আগের দিন আমরা শেষ করেছি। তো আজকের পর থেকে আমরা শুরু করব। এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব, যেখানে আমরা কিভাবে একটা মিউটেবল অবজেক্টকে পাস করতে পারি ফাংশনে প্যারামিটার হিসেবে। তো সেই জিনিসটা আমরা আজকে দেখব। তো এটা আমি অলরেডি কোডটা করে রেখেছি। এখানে কি হচ্ছে দেখো, একটা ডেপ বলে আমরা জানি যে ফার্স্টেই একটা ফাংশনকে ইনিশিয়ালাইজ করতে গেলে ডেপ দিয়ে শুরু করতে হয়। ডেপ চেঞ্জ স্ট্রিং বলে এখানে আমি একটা ফাংশনের নাম লিখে সেখানে str দিয়ে পাস করলাম। ওকে, তো এবার এখানে আমরা এই প্লাস অপারেটর দিয়ে দুটো স্ট্রিং কে একসাথে অ্যাড করতে পারি। এটা আমরা যখন স্ট্রিং এর অপারেশন দেখেছিলাম সেখানে আমি বলেছিলাম যে প্লাস দিয়ে আমরা এই কাজটা করতে পারি। এখানে দেখো, ইউজারের কাছ থেকে বা তুমি একটা স্ট্রিং পাস করাতে পারো, সেটা ইউজারের থেকেও নিতে পারো বা তুমি হার্ড কোড করেও রেখে দিতে পারো স্ট্রিংটাকে। তো সেই স্ট্রিংটাকে এখানে পাস করতে হবে এবং তারপরে ওটা কি করবে, লাস্টে এই কথাটা ও অ্যাড করে ওটা রিটার্ন করছে। ওকে, তো এবার প্রিন্ট করে দিচ্ছি, প্রিন্টিং দ্য স্ট্রিং ইনসাইড ফাংশন বলে str টাকে প্রিন্ট করে দিচ্ছি। তো এটা আমার ফাংশনের ভেতরে এতদূর কাজটা হলো। তো এই এতদূর অবধি আমার এটা ফাংশনের ভেতরে। এরপরে আমি কি করছি, স্ট্রিং ওয়ান বলে একটা স্ট্রিং নিচ্ছি। তুমি চাইলে এটা ইউজারের থেকে ইনপুট হিসেবেও নিতে পারো। হাই আই অ্যাম দেয়ার বলে যে স্ট্রিং স্টেটমেন্টটা, এটা আমি এখানে স্ট্রিং ওয়ান এর মধ্যে রাখলাম। ওকে, এরপরে কি করছি, কল স্ট্রিং, এখানে স্ট্রিং ওয়ান যেটা আমি ইউজ স্ট্রিংটাকে রাখলাম সেটাকে আমি ওখানে পাস করব। ওকে, পাস করার পর লাস্টে গিয়ে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে ওই স্ট্রিং ওয়ান, এটা আউটার ফাংশনের জন্য, আর এখানে হচ্ছে তোমার এটা ইনিশিয়াল মানে ইনসাইডে যে ফাংশনটা ভেতর প্রিন্ট আছে সেটা আমি এই কলটা করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে। এই ফাংশনটা পুরো কল হবে এবং তাতে এই স্ট্রিংটা পাস হবে, হাই আই এম দেয়ার। তো এটা পাস হওয়ার পরে দুটো অ্যাড হয়ে এটা প্রিন্ট। ওকে, এরপর লাস্টে আমি এটা যদি আউটসাইড ফাংশন দেখতে চাই তো সেক্ষেত্রে আমি জাস্ট স্ট্রিং ওয়ানটা করবো, তাহলে সেক্ষেত্রে আমার শুধু এই জিনিসটা প্রিন্ট হবে, হাই আই এম দেয়ার। ওকে, তো চলো এই জিনিসটাকে আমরা রান করে দেখি আউটপুটটা কি রকম কি আসে। তো অলরেডি আমি এটা কপি পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে একটু লিখে নাও। আমি এখান থেকে ডাইরেক্ট কপি পেস্ট করলাম। তো এখান থেকে আমি এটা কপি করে রেখেছি, চলো এটাকে রান করে দেখাই। তো রান করলে তোমরা দেখতে পাবে যে প্রিন্টিং দ্য স্ট্রিং ইনসাইড ফাংশন আই এম দেয়ার হাউ আর ইউ, এখানে এই যেটা আছে এই স্ট্রিং এতে এটা পাস হলো ফার্স্টে, হাই আই এম দেয়ার। তো এইটা এখানে পাস হলো, প্লাস তারপরে স্ট্রিং এর ভেতরে যেটা আছে হাউ আর ইউ, এটা ওর সাথে অ্যাড হয়ে প্রিন্ট হয়ে গেল। এবার আউটসাইডে দেখো, আউটসাইডে তো ফাংশনটা কল হচ্ছে না, যার ফলে এই স্ট্রিং এর সাথে এটা অ্যাড হচ্ছে না, যার ফলে স্ট্রিং ওয়ানে যে ভ্যালুটা আছে সেটাই জাস্ট প্রিন্ট হয়ে যাচ্ছে, হাই আই এম ভ্যালু। বোঝা গেল? তো এইভাবে এই কাজটা হচ্ছে স্ট্রিং ফাংশন। আমরা স্ট্রিং পাস করতে পারি, ইন্টিজার, ফ্লোট তো আগে আমরা দেখেইছি। তো এইভাবে আমরা মিউটেবল ইমিউটেবল ভ্যালুগুলোকে পাস করতে পারি প্যারামিটার হিসেবে। ওকে, দেখো বুঝতে পারলে কিনা। সবাই আগে সবাইকে বলবে এই কোডটা একটু লিখে নাও, একটু টাইম যাবে, একটু লিখে নাও। লিখে দেখো কোডটা রান হচ্ছে কিনা, হয়ে গেলে সেম ভাবে রেসপন্স করবে। ঠিক আছে, তো কোডটা একবার রান করে দেখ, নিজের হাতে একবার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, আউটপুটটা কি আসছে, তো এগুলো আমি অলরেডি দেখালাম। তো এরপর হচ্ছে টাইপস অফ আর্গুমেন্ট। আর্গুমেন্ট জিনিসটা ক্লিয়ার? তো আর্গুমেন্ট মানে হচ্ছে এই জিনিসটা দেখাচ্ছি, দেখো এই যে প্যাকেট দিয়ে যেটা পাস হচ্ছে না, এই জিনিসটাকে আর্গুমেন্ট বলা হচ্ছে। ওকে, আমরা সিতেও দেখেছিলাম আর্গুমেন্ট পাস করে। তো এই জিনিসটাই আর্গুমেন্ট, মানে যেটা ভেরিয়েবল, প্রত্যেকটা ভ্যালু গুলো তুমি চেঞ্জ করে ওখানে যা ইচ্ছে পাস করতে পারো। এবার এই আর্গুমেন্ট কে টাইপস এ ভাগ করা হচ্ছে, দেখো টাইপস অফ আর্গুমেন্ট, দেয়ার মে বি সেভারাল টাইপস অফ আর্গুমেন্ট হুইচ ক্যান বি পাসড অ্যাজ দ্য টাইম অফ ফাংশন কলিং। ওকে, তো ফার্স্ট হচ্ছে রিকোয়ার্ড আর্গুমেন্ট, মানে যেটা ম্যান্ডেটরি তোমাকে দিতেই হবে। নেক্সট হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। নেক্সট হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, যেটার ভ্যালু তুমি অলরেডি সেট করে রেখে দিয়েছো, সেটা ডিফল্ট আর্গুমেন্ট। নেক্সট হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, যার লেন্থটা ভেরিয়েবল মানে চেঞ্জেস হতে থাকে। ওকে, তো এই কথা হচ্ছে আমার আর্গুমেন্টকে ক্লাসিফাই করলে এই কটা পাবো আমরা। এবার টাইপস অফ আর্গুমেন্ট দেখো কি বলছে, রিকোয়ার্ড আর্গুমেন্ট। টিল নাও উই হ্যাভ লার্নড অ্যাবাউট ফাংশন কলিং ইন পাইথন, তো আমরা এতদূর তাই দেখলাম। হাউএভার উই ক্যান প্রোভাইড দ্য আর্গুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ফাংশন কলিং। তো প্রত্যেকটা ফাংশন কলিং এর সময় আমরা আর্গুমেন্ট প্রোভাইড করি। অ্যাজ ফার অ্যাজ দ্য রিকোয়ার্ড আর্গুমেন্টস আর concerned, these are arguments which are required to be passed at the time of functions calling
with the extra match of their positions in the function call and function definition. If there of the argument is not provided in the function call or the positions of the argument is changed, then the Python interpreter show the এরর। মানে তুমি যে পজিশনে যেরকম ভ্যালু পাস করেছো সেই রকমই তোমাকে আর্গুমেন্ট গুলোকে ওখান থেকে পাস করাতে হবে। মনে করো তুমি ফার্স্ট ইন্টিজার পাস করেছো, তুমি যখন আর্গুমেন্ট পাস করবে তোমাকে ফার্স্ট পজিশনে ইন্টিজারই পাস করতে হবে, সেখানে কোনো স্ট্রিং ফ্লোটিং ভ্যালু পাস করলে কিন্তু এরর দেবে। তো এখানে সেইগুলোই বলছে রিকোয়ার্ড আর্গুমেন্ট। দেখো এখানে একটা এক্সাম্পলের থ্রু বোঝানো আছে। Python types of argument. Example 1. The argument name is required argument to the function func. তো def func name বলে একটা ফাংশন আমরা তৈরি করেছি, এখানে func বলেই ফাংশনটার নাম দেওয়া হয়েছে। এবার একটা মেসেজ প্রিন্ট করছে হাই, এবং নেমটা আমার ওখানে আর্গুমেন্ট, ওটাকে আমি এখানে প্লাস নেম লিখলাম। মানে হাই লিখবো, তারপর যে ভ্যালু যার পাস করবে যখন ফাংশনটা যেভাবে কল হবে সেই নামগুলো ওখানে প্রিন্ট হবে নেমের জায়গায়। ওকে, এরপর কি করবো, রিটার্ন করে দেবো ওই ভেরিয়েবলটা, অর্থাৎ মেসেজ বলে যে ভেরিয়েবলটা আছে ওটাকে আমি রিটার্ন করে দিলাম। এরপর কি হচ্ছে, নেম বলে একটা ভেরিয়েবল নিয়ে ইউজারের থেকে ইনপুট নিচ্ছি, এন্টার দ্য নেম। এরপর আমি কি করছি, প্রিন্ট করে দিচ্ছি সিম্পলি ফাংশন, এবং লিখে ওর ভেতরে এই যে নেম বলে ভ্যালু এখানে স্টোর হচ্ছে ওইটা পাস করে দিচ্ছি। তুমি চাইলে এখানে যে নাম আর এখানের নাম ওটা চেঞ্জ করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে, কারণ ফাংশনে যেটা এত দূর অব্দি হচ্ছে আমার ফাংশনের কাজ। এর বাইরে এবার তুমি ভেরিয়েবলের নাম চেঞ্জ করে অন্য ভেরিয়েবল দিয়ে পাস করাতেই পারো। ওকে, তো সেটার উপর কোডের কোনো এরর আসার চান্সেস নেই। তো এখানে যদি দেখো তাহলে কি হচ্ছে, এখানে তুমি যে নামটা পাস করবে এখানে হাই দিয়ে সেই নামটা এখানে চলে আসে। ওকে, তো এটাকে আমরা করে দেখি, একটু হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নিই। তো চলো এই কোডটাকে আমি সবাই হোপফুলি লিখেছো, আমি এই কোডটাকে রিমুভ করে দিচ্ছি। এরপর আমি এই কোডটা এখানে নোট করবো। দেখো কি বলছে, দেখো ডেফ দিয়ে আমরা যেভাবে ফাংশন শুরু করতে হয়, ডেফ ফাং বলে আমরা ফাংশনটা লিখবো। তুমি আলাদাও নাম দিতে পারো, আমি এখানে নেমের জায়গায় আমি এর মনে করো এন দিলাম। তো এখানে এইভাবে তুমি প্যারামিটার পাস করলে এরপর তুমি মেসেজ, আমি মনে করি এম দিয়ে মেসেজটা স্টোর করছি, এবার এখানে আমি ওইটাই করছি, হাই লিখলাম। এরপর আমরা কনক্যাটিনেশন যে অপারেশন ক্লাস অপারেটর দিয়ে করতে পারি, এখানে জাস্ট আমি যেটা ছিল এন এর ভেতরে আছে আমার, ওটা ওটা পাস করলাম, সেমিকোলন দিয়ে দিলাম। এবার রিটার্ন করে দেবো জাস্ট এমটাকে। ওকে, তো এটাকে রিটার্ন করে দিলাম। এরপর আমি এর বাইরে চলে এলাম। এবার কি করব, এন বলে যে ভেরিয়েবল, বা তুমি অন্য নামও দিতে পারো, মনে করো আমি এন 1 দিলাম। এবার এখান থেকে আমি কি করব, ইউজার থেকে ইনপুটটা নেব, ইনপুট দিয়ে আমি কি নেব, এন্টার ইওর নেম। ওকে, এন্টার ইওর নেম। ওকে, এবার এটা বলার পরে আমি এর বাইরে চলে এলাম। এবার ফাংশনটাকে তুমি প্রিন্ট করে দেখানোর জন্য এইভাবে করতেই পারো, প্রিন্ট করো, প্রিন্ট করো, এখানে জাস্ট ফাংটা লিখে এফইউএনসি। এবার এইখানে কিসের মধ্যে ভ্যালু স্টোর আছে, এন 1 এর মধ্যে, তাহলে এন 1টা ওখানে পাস করতে হবে। এন 1 পাস করে দিলাম। এবার এটাকে সিম্পলি রান করলে দেখা যেতে পারে তোমার কাছে ফার্স্টে চাইবে নাম কি, মনে করো আমি দিলাম এবিসি, দিয়ে এন্টার দিলাম, তো দেখালো হাই এবিসি। তো এখানে দেখো একটা স্পেস দিলে বেটার হয়, নাহলে একসাথে করে দিচ্ছে। তো এখানে তুমি একটা স্পেস দিয়ে দিতে পারো, বা এখানটাতেও স্পেস দিতে পারো। ওকে, তো এরপরে তুমি যদি এটাকে রান করো, এখানে তোমার আউটপুটে একটা স্পেস দিয়ে চলে আসে, দেখতে পেলে? তো এখানে দুটো স্পেস হয়ে গেছে, ওই জন্য দুবার দিয়ে নিয়েছে। এবারে একটা দিলে তুমি ওখানে দেখতে পাবে যে একটা দিয়েই আসছে। ওকে, তো এইভাবে কাজটা হচ্ছে। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা, হয়ে গেলে রেসপন্স করো। হোপফুলি ফর্মুলাটাও মনে আছে, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে PTR/100, যেখানে পি হচ্ছে পিটিআর প্রিন্সিপাল, বাই 100। হ্যাঁ পি হচ্ছে প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো সেই জিনিসগুলো আমি ইউজারের থেকে নেব, আর এখানে ফাংশনের মধ্যে সেইগুলোকে পাস করে মাল্টিপ্লাই করে 100 দিয়ে ডিভাইড করে রিটার্ন করে দেবো। খুব ইজি। তো দেখো কিভাবে কাজটা হচ্ছে, তো এটা একটু করেই দেখাই। তো খুব ইজি। তো তুমি এখানে এসআই বলতে পারো, সিম্পল ইন্টারেস্টকে সংক্ষেপে এসআই বলতে পারো। তো আমি এখানে সেটাই করি, ডেপ লিখলে, ডেপ লিখে আমি মনে করি এসআই ফাংশনটার নাম, তুমি যা ইচ্ছা নাম দিতে পারো। এবার এখানে আমি কি করলাম, তিনটে ভেরিয়েবল, মানে ভেরিয়েবল বলতে এখানে আর্গুমেন্ট বলছি, পিটিআর, এটাকে আমি পাস করলাম। পাস করার পরে এখানে অবশ্যই একটা কোলন দিতে হবে। এরপরে এই ব্লকের আন্ডারে তুমি যাও, ইন্ডেন্টেশন শুরু হলো। এরপর রিটার্ন করব,
রিটার্ন কি করব, 3 থেকে মাল্টিপ্লাই করে 100 দিয়ে ডিভাইড, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এটা আমাদের ফর্মুলাতেই ছিল, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা। তো এটা করে দিয়ে আমরা ফাংশনটার বাইরে চলে এলে, এবারে ইউজারের থেকে সিম্পলি তিনটে জিনিসের ভ্যালু আমি নিয়ে নেব। এবার এখানে দেখো যে ইন্টারেস্ট ক্যালকুলেশনের ব্যাপার, সেখানে প্রিন্সিপাল তোমার ফ্লোটও হতে পারে, রিটার্ন ফ্লোট তো হতেই পারে, টাইমও ফ্লোটিং পিরিয়ডে হতে পারে। মনে করো কেউ 1 বছর 2 মাসের জন্য রাখলো, 1 বছর 3 বছর, তো ফ্লোট দিয়েই আমি সমস্ত কিছুটা কাজ করলাম। তো ফ্লোট নিয়ে নিলাম, এবার এখানে আমি ইনপুট দিলাম, ইনপুট। এরপরে এর আন্ডারে মেসেজ যেটা লিখতে চাইছো সেইটাকে লিখে দিতে পারো। মনে করো আমি লিখলাম এন্টার দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট, এন্টার এন্টার দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। ওকে, তো এটা এন্টার করে নিলাম। এরপরে আমি এর বাইরে চলে এলাম, এরপর আমি টি এর ভ্যালুটা নেব। মনে করো টিটাও ফ্লোটিং পয়েন্টে নেব, তো ফুল ফ্লোটিং পয়েন্টে নিলে এখানে আগে অবশ্যই ফ্লোট লিখতে হবে। ফ্লোট নিয়ে তারপর এখানে লিখতে হবে ইনপুট, তারপরে এর আন্ডারে লিখতে হবে এন্টার দ্য টাইম। পর বাইরে চলে এলাম, আবার এখানে আর এর ভ্যালুটাও নিয়ে নিই সেম ভাবে, ইনপুট নিলাম। এরপর এর আন্ডারে আমি নিয়ে নিচ্ছি এন্টার দা রেট অফ ইন্টারেস্ট। ওকে, তো এই তিনটে জিনিস আমি নিয়ে নিলাম ইউজারের থেকে। এরপর সিম্পলি প্রিন্ট করে দেবো ওই ফাংশনটাকে কল করে। তুমি চাইলে অন্য একটা থার্ড ভেরিয়েবলের মধ্যেও ওটাকে রাখতে পারো, কিন্তু আমি ওটাকে ডাইরেক্টলি প্রিন্ট করে দেবো। ডাইরেক্ট প্রিন্ট করে এখানে আমি শো করে দেবো, সিম্পল ইন্টারেস্ট ইজ বলে তুমি লিখতে পারো ভেতরে। তো এইভাবে লিখে নাও, সিম্পল ইন্টারেস্ট ইজ বলে তুমি এখানে জাস্ট ওই ভ্যালুটাকে, ফাংশনটাকে ফাংশনটাকে কল করো। এর বাইরে এসে কমা দিয়ে আমি এসআই বলে ফাংশন নিয়েছিলাম, এরপর এখানে যে ভ্যালুটা আছে পিটিআর সেটাকে পাস করে দেবো। ওকে, তো এটাকে পাস করে দিলেই এটা রান হয়ে যাবে। চলো এবার এটাকে রান করে আমরা দেখি কিভাবে কাজটা হচ্ছে, এক্সিকিউট কিভাবে হচ্ছে। আর এখানে একটা ফার্স্ট পড়ে গেছে। চলো এবার রান করে এটাকে দেখা যাক ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা। প্রিন্সিপাল চাইছে, মনে করো আমি দিয়ে দিলাম 10,000 দিয়ে দিলাম। ওকে, এরপর আর টাইম চাইছে, মনে করো আমি 3 বছরের জন্য চাইছি। এবার এখানে মনে করো ইন্টারেস্ট চাইছে, মনে করো 4% ইন্টারেস্ট দিচ্ছে। দেখো ইন্টারেস্ট করে যা সিম্পল ইন্টারেস্ট আমার চলে এলো 12,000। তো সেটাই হওয়ার কথা। তোমরা ক্যালকুলেট করেও দেখবে 12,000, 12,000 বলছি, 1200। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্ট তোমার 1200 টাকা চলে এলো। দেখো কোডটা বুঝতে পারলে কিনা। তো এইভাবে খুব ইজি ওয়েতে তুমি ফাংশনটাকে, এবার তোমার যখনই সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনের দরকার হবে, তোমাকে বারবার আর এই পিটিআর ইন্টু 100, পিটি আর বাই 100 দিয়ে করতে হবে না। তুমি জাস্ট এসআই বলে ফাংশনটাকে কল করে দেবে, ও অটোমেটিক তোমার সিম্পল ইন্টারেস্টের আউট দিয়ে দেবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে রিইউজিবিলিটির সুবিধা। তো ফাংশন ইউজ করে আমরা কি পাই, রিইউজিবিলিটি। মানে সেম জিনিসকে আমরা বারবার আর লিখতে হচ্ছে না। তাই জন্য এটা আমাদের কোডের লেন্থ যেটা হয়, সেই লেন্থটাকে অনেকটা কমিয়ে দেয়। তোমরা যখন পরবর্তীকালে যদি আইটি সেক্টরে যেতে চাও, তোমাদের ইচ্ছা আছে নিশ্চয়ই আইটি সেক্টরে যাওয়ার, তাই তো? কি ইচ্ছা আছে, আইটি সেক্টরে যাবে না অন্য কিছু, ড্রিম কি আছে? হুম, হ্যাঁ বলো, এক এক করে বলো, শুনতে পাচ্ছি। পরবর্তীকালে যখন আইটি সেক্টরে যাবে তখন কি হয়, এই যে কোড লেখার ওপর তোমাকে টাকা পে করা হয়। মানে কি বলতে চাইছি, তোমার লাইন অফ কোড কতগুলো আছে সেই তার উপর ডিপেন্ড করে তোমাকে পে করা হবে। আর কোম্পানি তো এত বোকা নয়, তুমি সেম জিনিস বারবার ওই ইন্টারেস্ট বারবার বের করছো, সেটা তো ওরা টলারেট করবে না। তো সেক্ষেত্রে কিন্তু ওরা চেকিং করে, মানে তুমি যে ফাংশন গুলো প্রপার ওয়েতে ইউজ করেছো কিনা, তোমার কোডটা কতটা বেটার অ্যাপ্রোচে লেখা, সেগুলো কিন্তু চেকিং করে। তার উপরেই তোমার প্রমোশন হয়। তো এই সমস্ত জিনিসগুলো বিভিন্ন ম্যাট্রিক্স এর উপর বেস করে চেকিং হয়। তো সেখানে ফাংশন ইউজ করতেই হয়, কারণ তুমি যদি ফাংশন ইউজ না করো সেক্ষেত্রে একই জিনিস বারবার তোমাকে লিখতে হবে এবং কোডের সাইজ বিশাল বড় হয়ে যাবে। বুঝেছো, এমনিতেই তো ফাংশনালিটি এত যে হাজার একটা কোড তোমার ডেফিনেশনে লিখতে হচ্ছে, তারপরে তুমি যদি সেম কাজটাই বারবার করো তো সেক্ষেত্রে অনেক বড় কোড হয়ে যাবে।
বুঝা গেছে? তো এই জন্য রিইউজিবিলিটির সুবিধার জন্য আমরা ফাংশন ইউজ করি। এরপরে আমরা যখন উপস এর কনসেপ্ট, তোমাদের এইখানে পাইথনে মজার একটা বিষয় করেছে সিলেবাসে, আমি যেটা দেখলাম তোমাদের উপস এর কনসেপ্ট কিন্তু দেয়নি। তোমরা নোটিস করেছো কি? অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট কিন্তু তোমাদের পাইথন প্রোগ্রামিং এ দেয়নি। সিলেবাসটা তোমরা দেখেছো হোপফুলি। তোমাদের জাস্ট ফাংশন এন্ড এই জিনিসগুলো দিয়েছে, তারপরে ট্রাই অ্যান্ড এরর চলে গেছে, এক্সেপশন হ্যান্ডলিং। ওকে। তারপরে যে তোমাদের উপস এর কনসেপ্ট, সেই উপস এর কনসেপ্ট কিন্তু পাইথন প্রোগ্রামিং এ তোমাদের দিচ্ছে না। তোমাদের সিলেবাসটা একবার দেখাই। দাঁড়াও। পাইথন প্রোগ্রাম, তো পাইথন প্রোগ্রামে স্যার রান হয়েছে। রান হয়েছে তো? হ্যাঁ। তো এই দেখো তোমাদের যে কাজটা করেছে, ফাংশনের পরে ডাইরেক্ট এক্সেপশন হ্যান্ডলিং করে দিয়েছে, কিন্তু মধ্যখানে যে উপস এর কনসেপ্ট কিন্তু কিছুই দেয়নি। এটা মিস হয়েছে, এটা আমি একটু পরে করবো ফাংশনটা কমপ্লিট হলে। ফাংশন মডিউলস বলে যে পার্টটা আছে, ওখানে ম্যাথের বিভিন্ন রকম ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। তো ওটা আমি একটু পরে করব। তো ফাংশন বলে যেটা আছে, এটা তো ফাইন, কিন্তু তোমাদের উপস এর কনসেপ্ট কিন্তু দেয়নি। তোমরা সিলেবাসটা একটু ভালো করে নোটিস করো, দেখতে পাবে যে উপস এর কনসেপ্টটা কিন্তু তোমাদের সিলেবাসে মেনশন করে নেই। হোপফুলি তোমরা আগেও দেখেছো। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা পরবর্তীকালে যখন অন্য প্রোগ্রামিং শিখবো, যদি টাইম থাকে তো আমি তোমাদের দেখিয়ে দেবো, অবশ্যই দুই একটা ক্লাস দিয়ে আমি, যদি টাইম অ্যাভেলেবেল থাকে আমি দেখিয়ে দেবো। ওকে, আগে এইগুলো পুরো কমপ্লিট করি, তারপর যদি টাইম অ্যাভেলেবেল থাকে উপসের কনসেপ্টটা দেখাবো। আর উপসের কনসেপ্টে একটা কনসেপ্ট আছে ইনহেরিটেন্স বলে। তো সেখানে পুরো জিনিসটাই রিইউজিবিলিটির উপর বেস করে কাজ করে। ঠিক আছে? বলো, এত দূর অব্দি হয়েছে? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, চলো এবার নেক্সট পার্টে আমরা মুভ করি। হুম, এবার এখানে এটার আউটপুট দেখিয়েছে। আচ্ছা, টাইপস অফ আর্গুমেন্ট, দ্য ফাংশন ক্যালকুলেট রিটার্নস দ্য সাম অফ টু আর্গুমেন্টস। দেখো এখানে কি হচ্ছে, সিম্পল একটা ক্যালকুলেট বলে ফাংশন করছে, কি করছে, দুটো ভ্যালু পাস হচ্ছে, সেটাকে অ্যাড করে প্রোভাইড করছে। এবার তুমি যদি এখানে দুটোর বদলে একটা ভ্যালু পাস করো, সেক্ষেত্রে কি হবে? এরর আসবে অবশ্যই। কারণ তুমি ফাংশন ডিফাইন করেছো দুটো আর্গুমেন্ট দিয়ে, পাস করার সময় একটা আর্গুমেন্ট দিচ্ছ, অবশ্যই এরর খাবে। চলো এটা রান করে দেখি, করে দেখি। তাই এটাকেই তুমি দেখো না, এইখানে তুমি মনে করো এটা করেছো, এবার এখানে তুমি শুধু পিটি দিয়ে পাস করছো, তাহলে কি হবে? এরর দেবে। আগে ভ্যালু গুলো দিয়ে দিই। দেখো এরর চলে এলো। ঠিক আছে? তো যে কটা প্যারামিটার রেখেছো সেই প্যারামিটার গুলো কিন্তু অবশ্যই পাস করতে হবে। তুমি এক কাজ করতে পারো, এখানে তুমি ডিফল্ট প্যারামিটার তৈরি করে দিতে পারো এটা। চলো সেক্ষেত্রে হোপফুলি রান হবে, দেখা যাক। 3, 5 and 6 মনে করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু রান হলো। কারণ তুমি এখানে ডিফল্ট ভ্যালু সেট করে রেখেছো, আর এর ভ্যালু যদি কিছু প্রোভাইড না হয় তাহলে বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 3। বুঝতে পারলে? তো সেটা যদি তুমি না করো, তুমি ডাইরেক্ট এইভাবে তুমি পিটি দিয়ে পাস করো, সেক্ষেত্রে কিন্তু এরর হবে। দেখো এখানে অনেক কটা কনসেপ্ট কিন্তু আমি বললাম, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি প্যারামিটার গুলোর মধ্যে একটা ডিফল্ট সেট করে দাও, মনে করো আমি লাস্ট একটা ডিফল্ট সেট করে দিয়েছি, সেই ক্ষেত্রে তুমি সেটা পাস করতেও পারো, নাও করতে পারো। কিন্তু তুমি যদি ডিফল্ট কোনো ভ্যালু সেট না করে আসো, সেক্ষেত্রে তোমার ম্যান্ডেটরি পাস করতেই হবে। বোঝা গেছে? আর যদি সেট করে আসো তাহলে ওটা ডিফল্ট ভ্যালু 3 পাস করে দেবে, তুমি যদি কিছু পাস না করো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এই কনসেপ্ট একটু লিখে নাও। এখানে সেই জন্যই দেখো একটা ভ্যালু যখন পাস করেছে, সেক্ষেত্রে এখানে টাইপ এরর চলে এসেছে। ক্যালকুলেট মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট বি। এখানে বলেই দিচ্ছে যে একটা পজিশনাল আর্গুমেন্ট এখানে বি যেটা আছে সেটা মিসিং। টাইপ এরর চলে এলো। তো এটা সবাই একবার রান করে দেখো, আর একটু লিখতে চাইলে লিখে রাখতে পারো। ঠিক আছে? ডিফল্টে কিভাবে ইউজ হয় তো বলেই দিলাম। ফাংশন ডিফাইন করার সময় ইকুয়ালস টু দিয়ে তুমি একটা ভ্যালু আগে থেকে ডিফাইন করে রেখেছো, এখানে এটা ডিফল্ট ভ্যালু আছে, মনে করো আমি দিয়ে দিলাম 3। তারপরেও কিন্তু তুমি এখানে ভ্যালু পাস করতে পারো, মনে করো সেক্ষেত্রে কিন্তু লাস্টের ভ্যালুটাই পাস হবে। মনে করো 4 আমি পাস, মনে করো এখানে আমি ওই আর এর ভ্যালুটা পাস করলাম। এবার এটাকে আমি রান করি, রান করলে ক্লিয়ার হয়ে যাবে, দেখো ব্যাপারটা।
এখানে আমি মনে করো দিলাম 100, ঠিক আছে। টাইম দিলাম মনে করো 2 বছর, ওকে। এবার রেট অফ ইন্টারেস্ট মনে করো আমি দিলাম তোমার 4। তাহলে কি হবে, তোমার আউটপুট আসবে 8 সামথিং। তো দেখো আউটপুট 8 এলো, ওকে। কিন্তু এখানে 3টা পাস হলো না, 3 এলে 6 আউটপুট আসতো। মানে লাস্ট যেটা তুমি যদি ডিফল্ট ভ্যালু তৈরিও করো, তারপরে যদি প্যারামিটার পাস করো এখানে, তাহলে কিন্তু লাস্টের ভ্যালু যেটা তুমি ইউজারের থেকে নিচ্ছ সেটাই পাস হবে, সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু কিন্তু হবে না। ডিফল্ট ভ্যালু তখনই হবে যখন ওই প্যারামিটারটা তুমি পাসই করবে না। দেখো, বুঝতে পারলে কিনা? ডিফল্ট ভ্যালু তখনই পাস হবে যখন তুমি ওই প্যারামিটারটাকে পাস করবেই না। আর যদি তুমি পাস করো তাহলে ইউজার যেটা দিয়েছে সেটাই পাস হবে। ঠিক আছে, বুঝেছি। সহায়ক, বোঝা গেছে? হোপফুলি বুঝছো। হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে, চলো এবার নেক্সট পার্টে যাওয়া যাক। এবার হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। কি বলছে দেখো, পাইথন অ্যালাউ আস টু কল ফাংশনস উইথ দ্য কিওয়ার্ড আর্গুমেন্ট। This kind of function called with enable us to pass the argument in the random order. The name of argument is treated as the keyword and matched in functions calling and definition. If the same match is found, the value of the argument are copied in the function definition. তো একটু কঠিন লাগলো, একটু জিনিসটা দেখলে বুঝতে পারবে। তো কি বলছে দেখো, ফাংশন func is called with the name and message as the keyword arguments. তো এখানে দুটো আর্গুমেন্ট পাস করা হচ্ছে, একটা নেম এন্ড মেসেজ। এবার প্রিন্ট করছে, প্রিন্টিং মেসেজ উইথ নেম এন্ড মেসেজ, এইভাবে তোমার দুটো প্রিন্ট হয়ে গেল। এবার ফাংশনে তুমি এইভাবে, যেটাকে আমি ডিফল্ট বললাম এটাই সেটা কিওয়ার্ড বলছে। তো এখানে তুমি ওই ভ্যালুটাকে পাস করে দিলে, নেম অ্যান্ড দ্য মেসেজ ইজ কপিড উইথ দ্য ভ্যালুস রাম অ্যান্ড হ্যালো রেসপেক্টিভলি, ওকে। তো এইটাকেই আমরা যে কনসেপ্টটা একটু আগে শিখলাম না, ডিফল্ট, সেম কনসেপ্টটাই কিওয়ার্ডই বলছে, ওকে। তো এখানে ওই জিনিসটাই দেখো প্রিন্ট হয়ে গেল, প্রিন্টিং দ্য মেসেজ উইথ রাম অ্যান্ড হ্যালো। দেখো ইকুয়াল দিয়ে, যেহেতু এটা স্ট্রিং ভ্যালু ওই জন্য ডবল কোটের মধ্যে লিখতে হচ্ছে, স্ট্রিং ভ্যালু বলে ডবল কোটের মধ্যে লিখতে হচ্ছে, ঠিক আছে। দেখো কোডটা বুঝতে পারলে কিনা, চাইলে একবার করে দেখতে পারো, করে দেখো আউটপুটটা আসছে কিনা। হয়ে গেলে রেসপন্স করো। তো আমি আর এটা দেখাচ্ছি না তাহলে, ওকে। অভিনীল হয়েছে তো, হ্যাঁ স্যার। ওকে। এবার দেখো কিভাবে কি হচ্ছে, এক্সাম্পল 2, প্রোভাইডিং দ্য ভ্যালুস অফ ডিফারেন্ট অর্ডার বাই কলিং। তো এটা হতেই পারে তুমি অর্ডারটাকে চেঞ্জ করে দিতেই পারো। দেখো, the function simple interest ptr is called with the two keyword arguments. The order of the argument does not matter in this case. অবশ্যই যেহেতু মাল্টিপ্লাই হচ্ছে, তো মাল্টিপ্লাই হওয়াতে অর্ডারটা তো ম্যাটার করে না, তাই তো। তো তুমি যাই মাল্টিপ্লাই করো সেমই আসবে। তো দেখো এখানে সেটাই বলছে। তো তুমি এইভাবে তুমি যদি ডিফল্ট ভ্যালু এইভাবে তৈরি করতে চাও তো করে দিতে পারো। তো টি ইকুয়ালস টু, এখানে আমার কোডটা আছে না, আচ্ছা। তো মনে করো আমি এইগুলোকে কমেন্ট আউট করে দিচ্ছি। কমেন্ট আউটের জন্য তোমরা হ্যাশ ইউজ করতে পারো, এখানে দেখো, নাহলে বেকার বেকার ওই ভ্যালুগুলো আবার দিতে হবে। এখানে আমি কমেন্ট আউট করে দিচ্ছি এটাকে, ওকে। তো এবার কি করছি, মনে করো আমি এইভাবে পাস করছি জিনিসটা, হওয়ার কথা। চলো একবার দেখা যাক, ট্রাই করে। যেহেতু ওখানে হয়েছে, হয়ে যাবে। তো আর ইকুয়ালস টু 4 পাস করলাম, মানে র্যান্ডমলি অর্ডার। টি ইকুয়ালস টু মনে করো আমি 3 পাস করলাম। আর পি ইকুয়ালস টু মনে করো আমি পাস করলাম 8, 1000, ওকে। তো এবার এটাকে আমি রান করি, এসে যাওয়ার কথা দেখো 120, একদম কারেক্ট, তাই তো। তো এইভাবে তুমি র্যান্ডম অর্ডারে, মানে তুমি অবশ্যই ভ্যালুগুলোকে ডিফাইন করে দিতে হবে। ভ্যালুগুলোকে ডিফাইন না করে দিলে তো এক্ষেত্রে এরর দিতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এইভাবেও কাজটা হতে পারে। তো এটা করে দেখো একবার, সবাই হয়েছে হোপফুলি। তো এইভাবে কাজটা হতে পারে। তো এখানে হয়েছে, সেই সেম ভাবে এখানে আউটপুট এসছে।
if we provide defined name of the argument at the time of the function call, and error will be thrown. তো তুমি যদি ডিফারেন্ট নেম দাও সেক্ষেত্রে কিন্তু এরর আসতে পারে। তো এখানে পিটিআরই দিয়েছে, চলো একবার ট্রাই করে দেখি। যদি আমি ডিফারেন্ট নেম দিই, মনে করো এখানে পি ছিল, পিটাকে আমি P1 করে দিলাম। চলো এবার এক্ষেত্রে এরর দেয় কি দেখি। হুম যে নাম ওখানে মেনশন করেছো সেই নামই এখানে মেনশন করতে হবে। তুমি যদি ডিফারেন্ট নাম ইউজ করো সেক্ষেত্রে কিন্তু এরর হবে। কিন্তু এইটা কিন্তু তুমি যদি ভ্যালু এখান থেকে নাও সেক্ষেত্রে কিন্তু হবে না। মানে আমি বলতে চাইছি, আমি মনে করো এইরকম ভাবে করছি, আবার জিনিসটা সবকিছুই ক্লিয়ার করে দিই। তো এটা হলো, তো বুঝতেই পারলে এটাকে করলাম। এবার আমি যদি মনে করো এইখানে আমি P1 করে দিই না, তাহলে সেক্ষেত্রে কোনো হবে না। কিন্তু তোমার ওই এটাকে সেম রাখতে হবে, অর্ডারটাকে সেম রাখতে হবে। এই মনে করো এরকম করলাম। এবার তাহলে এখানেও তোমাকে ওইভাবেই পাস করতে হবে, P1 কমা তারপর কি ছিল T1 কমা তারপর হচ্ছে R1। তো এইভাবেই তোমাকে পাস করতে হবে। এক্ষেত্রে এটা রান করো, দেখবি এরর দিচ্ছে না। দেখো চলে এলো সিম্পলি। মনে করো 100, 2 দিনে, মনে করো 3 দিন, তো দেখো 6 চলে। ওকে। তো এইভাবে কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু তুমি যখন অর্ডারটা চেঞ্জ করছো তখন নেমটাকে সেম রাখতে হবে। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। সহায়ক বুঝতে পেরেছো? খুব একটা ইম্পর্টেন্ট কথা বললাম কিন্তু, ঠিক আছে? যখন অর্ডার চেঞ্জ করবে নামটাকে সেম রাখতে হবে। আর তুমি যদি সেম অর্ডার রাখো তাহলে তুমি ডিফারেন্ট নাম এখানে যে ভেরিয়েবলের নাম দিয়েছো সেটা পাস করতে পারো। ওকে। হ্যাঁ স্যার হোপফুলি বুঝ বুঝেছি। হ্যাঁ হ্যাঁ হুম, বলো। স্যার বুঝেছি। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে কাজটা হলো। দেখো এবার কি বলছে, মিক্স আর্গুমেন্টও হতে পারে। দেখো পাইথন অ্যালাউ আস টু প্রোভাইড এ মিক্স অফ দ্য রিকোয়ার্ড আর্গুমেন্ট এন্ড কিওয়ার্ড আর্গুমেন্ট অ্যাট দ্য টাইম of function call. However, the required argument must not be given after the keyword argument. Once the keyword argument is encountered, if in the function call, the following argument must also be keyword argument. তো দেখো এখানে কি করছে, যে ফাংশন বলে একটা ফাংশন করছি, name1 মেসেজ এর name2 দিচ্ছি। এরপর প্রিন্ট করে দিচ্ছি প্রিন্টিং দ্য মেসেজ বলে উইথ নেম1, তারপর মেসেজটা প্রিন্ট করছি, তারপর তোমার নেম2টাকে প্রিন্ট করছি। ওকে, এবার কি করছি, ফাংশনটাকে কল করছি। এবার এইখানটাতে আমি নেম1 এ তোমার রামটা ডাইরেক্ট পাঠিয়ে দিতে পারি। তো এখানে তোমার যে নেম1 সেখানে রাম লিখলাম, এবার কমা দিয়ে মেসেজ ইকুয়ালস টু হ্যালো নেম2 তে স্যাম। তো দিস ফার্স্ট আর্গুমেন্ট ইজ নট এ কিওয়ার্ড আর্গুমেন্ট। তো সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, রাম হ্যালো। এখানে দেখো এখানে যেটা হচ্ছে, এখানে আমি অ্যাসাইন করছি নেম2 তে, কিন্তু এখানে সেরকম অ্যাসাইন করছি না নেম1 এ। তাই জন্য বলছে দ্য ফার্স্ট আর্গুমেন্ট ইজ নট দ্য কিওয়ার্ড আর্গুমেন্ট। তো এখানে যে কিওয়ার্ডটা আছে নেম1, তো সেখানে আমরা ওটা কিন্তু অ্যাসাইন করছি না। তো তাই জন্য এটা বলছে the first argument is not the keyword argument. দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা? এবার এটা প্রিন্ট করলে সিম্পলি প্রিন্ট হয়েছে। তো এটাকেই বলছে মিক্সার। মিক্স আর্গুমেন্টে তুমি আরো এক্সাম্পল দিতে পারো, যেমন তুমি স্ট্রিং পাস করছো তার সাথে ফ্লোট, তারপর ইন্টিজার পাস করছো, সেটাও হতে পারে। দেখো এটা রান করে দেখো তো হচ্ছে কিনা, আউটপুট আসছে কিনা। হয়ে গেলে রেসপন্স করো। এই কোডটা রান করে দেখো, আউটপুট এলে রেসপন্স করো। কোডটা রান হয়েছে। তো এবার দেখো আউটপুটটা এখানে মেনশন আছে। এবার আরো একটা ফাংশন দিয়েছে, দেখো কি করছে, নেম1 মেসেজ আর নেম2 প্রিন্ট করছে, প্রিন্টিং দ্য মেসেজ নেম1। এবার দেখো কি করছে, দু জায়গাতেই তোমার ওই যে ইকুয়াল টু দিয়ে অ্যাসাইন করছে না, ডাইরেক্ট দিয়ে দিচ্ছে। ওকে। তো সেক্ষেত্রে কিন্তু পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড একটা এরর চলে এলো। কারণ দেখো নেম1 আর নেম2 দুটো পাস হচ্ছে, কিন্তু একটাও তুমি ফিক্সড করছো না কোনটা কার ভ্যালু, ওটা ও আইডেন্টিফাই করতে পারছে। ওই জন্য বলছে পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট। তো চলো এটাকে আমি রান করে তোমাদের দেখাই একটু। তো চলো, এখানে আমি ডেফ দিয়ে একটা ফাংশন তৈরি করে নিই। মনে করো ফাংশনটার নাম এফিউএনসি ফাংশন দিয়ে ডাকলাম। তো এখানে ফার্স্ট নেম আমি n1 দিচ্ছি, তোমরা নেম লিখতে পারো। এবার এম দিলাম, এরপর মনে করো n2 দিলাম। ওকে। তো এইভাবে আমি ফাংশনটা করলাম, এরপর এর ভেতরে আমি ডেফিনেশনটা লিখছি। এবার প্রিন্ট করে দিচ্ছি, কি করছি, প্রিন্ট করে
প্রিন্ট করে করছি, আমি লিখছি এর ভেতরে দা প্রিন্টিং দ্য মেসেজ, তুমি যা ইচ্ছে লিখতে পারো, দ্য মেসেজ বলে, মেসেজ উইথ বলে আমি কি করছি, এই যে ভ্যালু গুলো আছে সেগুলোকে আমি এবার পাস করছি, কমা দিয়ে এইভাবে তোমাকে লিখতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করছি, এখানে আমি যে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমার N1, তো N1 লিখলাম। লেখার পরে আমি একটা ইনভার্টেড কমা ক্লোজ করলাম, ডবল ইনভার্টেড করা, তার ভেতরে কমা দিলাম। এরপরে আমি কি করছি, সেকেন্ড যেটা আছে তার জন্য এখানে আবার কমা দিতে হবে, মেসেজ মানে এম। এরপরে আমি আবার তুমি যদি কিছু লিখতে চাও তো স্ট্রিং এর ভেতর সেটা লিখতে পারো। তো আমি এখানে সেটা লিখে দেখাচ্ছি, তাহলে এখানে আবার কমা দিতে হবে। তারপর আবার তোমাকে ডবল কোটের ভেতর যদি কিছু লিখতে চাও সেটা লিখতে পারো, তার আগে একটা কমা দিয়ে স্টার্ট করতে হবে, দেওয়ার পরে লাস্টে গিয়ে আবার কমা দিতে হবে। তো এখানে এই কমা দিয়ে দিয়ে মানে অ্যাডিশনটা হচ্ছে, স্ট্রিংটা বাড়ছে। এরপর তোমার যেটা ছিল N2 ছিল, আমার N2 এখানে আছে, তো এখানে জাস্ট তোমার N2 ভ্যালুটা এখানে দিয়ে দিলে, দেওয়ার পরে এটা কমপ্লিট হলো, লেখাটা প্রিন্ট এটা। এরপর আমি ফাংশনটার বাইরে চলে এসে এখানে জাস্ট ফাংশনটাকে কল করছি। ওকে, তো কল করছি, এবার কিভাবে কল হবে, এখানে ভ্যালু পাস করতে হবে, মনে করো এবিসি, তে মেসেজ একটা কিছু দিতে হবে। তো মেসেজ কমা দিয়ে তুমি যদি মেসেজ দিতে চাও, আমার ওখানে এম ছিল, এম ইকুয়ালস টু আমাকে লিখতে হবে কিছু। তো আমি মনে করো লিখলাম হ্যালো। লেখার পরে আমি এখানে কমা দিয়ে আবার লিখে দিলাম আর ডবল কোটের মধ্যে এক্স ওয়াই জেড। ওকে, তো এবার এটাকে যদি রান করি, দেখো একটা এরর আসার কথা আসলে, সিনট্যাক্স এরর, আমি কিন্তু আচ্ছা, পজিশনাল আর্গুমেন্ট ইনভ্যালিড, হ্যাঁ। তো সিনট্যাক্স এরর এসছে একটা, সিনট্যাক্স এররটা কি কমার জন্য এলো একবার দেখতে দাও, এক মিনিট। এখানে ফার্স্ট প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর এখানে কমা দিয়েছি, কমা দেওয়ার পরে N1, আচ্ছা এইখানটাতে একটা কমা, ওকে কমা দিলাম। কমা দেওয়ার পরে এখানে তুমি কমাটা দিতে পারো, এরপর এখানে ঠিক আছে কমা দিলাম। ওকে, তো এবার দেখা যাক কি এরর দেয়। সিনট্যাক্স এর এবার প্রপার এররটা এলো, পজিশনাল আর্গুমেন্ট ফলোস কিওয়ার্ড আর্গুমেন্ট। ওকে, এরপরে আমি যদি এইখানে না এটাকে আমি মনে করো N2 টা মেনশন করে দিই, N2 ইকুয়ালস টু এটা, সেক্ষেত্রে কিন্তু প্রপার ওয়েতে আউটপুটটা চলে আসার কথা। কিন্তু তুমি যদি দুটোকেই ওইভাবে পাস করো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম চলে আসবে। চলো দেখা এটাকে N1 করে দেখা যাক। সেক্ষেত্রেও কিন্তু এরর চলে এলো, গট মাল্টিপল ভ্যালু ফ্রম, মানে ও ফার্স্ট ভ্যালুটাকে N1 ধরছে, নেক্সট টাকে সেক্ষেত্রে N2 এর জন্য ওখানে বলছে মাল্টিপল ভ্যালুস ফর আর্গুমেন্ট N1। দেখো জিনিসটা বুঝতে পারলে কিনা, এটাকে N2 করে দিলে রান, দেখো বুঝতে পারলে কিনা, বোঝা গেছে জিনিসটা কি বললাম। Function definition, it if the value of the any argument is not provided at the time of the function call, then the value of the argument can be initialized with the value given in the definition, even if the argument is not specified at the function call। তো যে জিনিসটা আমি ডিফল্ট আর্গুমেন্ট একটু আগেই তোমাদের বুঝিয়ে দিলাম, সেই জিনিসটা এখানে আরো একটা এক্সাম্পলের থ্রু বোঝানো আছে। তো আমি বলবো যে এই ডেফিনেশনটা একটু লিখে নাও, ডিফল্ট আর্গুমেন্টের যে ডেফিনেশন, এটা একটু ইম্পর্টেন্ট আছে, লিখে নাও। ডিফল্ট আর্গুমেন্টের ডেফিনেশন হয়ে যাওয়ার পরে, তো কোড তো আমি তোমাদের বুঝিয়েই দিলাম ওই সিম্পল ইন্টারেস্টের ব্যাপারটা দিয়ে, তো তুমি ওটা এক্সাম্পল হিসেবে লিখতে পারো। আগে ডিফল্ট আর্গুমেন্টের এটা ডেফিনেশনটা লিখতে পারো, দেখতে পারো এখানে কিছুই নেই, এজটাকে ডিফল্ট করে দিচ্ছে 22, যদি কিছু না পাস হয় তো এজটা 22 হিসেবে পাস হয়ে যাবে। তো চাইলে কোডটা একবার রান করে দেখতে পারো, আবার দেখে নাও হয়ে গেলে বলো। খুবই ইজি ব্যাপার, যদি পাস হয় তো সেই যে ভ্যালুটা পাস হচ্ছে সেটাই হবে, আর যদি না হয় তো সেক্ষেত্রে 22টা বাই ডিফল্ট ভ্যালু হিসেবে যাবে। ঠিক আছে, এবার রান করো, হলে বলো। লেন্থ আর্গুমেন্ট কি বলছে দেখো, in the length a large project sometimes we may not know the number of arguments to be passed in advance, মানে কতগুলো আর্গুমেন্ট পাস হবে সেটা আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো না। তো সেই রকম ক্ষেত্রে আমরা যেটা ইউজ করবো ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। ওকে,
So in this large project, sometimes we may not know the number of argument to be passed in advance. In such case, Python provides us a flexible to provide the comma separator values of which are initially treated as tuple at a function call. However, at the function definition, so we have to define the variable with star as star ভেরিয়েবল নেম। তো এইভাবে আমরা কিন্তু একটা ভেরিয়েবল নেম স্টার্ট দিয়ে শুরু করতে পারি। তো এখানে দেখো, যেহেতু আমাদের ফিক্সড ভ্যালু কতগুলো হবে আর্গুমেন্ট সেটা আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমি এইভাবে লিখতে পারি স্টার নেমস। এবার কি করছি, প্রিন্ট টাইপ অফ পাস্ট আর্গুমেন্ট ইজ টাইপ বলে এখান থেকে আমরা সেটাকে চেক করতে পারি। নেমের যদি টাইপ যেটা হবে ওখানে প্রিন্ট করবে, যদি ইন্ট হয় ইন্ট করবে, ফ্লোট হলে ফ্লোট করবে। টাইপ অপারেটর তোমরা আগে থেকেই জানো। এবার প্রিন্ট করছি, প্রিন্টিং দ্য পাস্ট আর্গুমেন্ট বলে আমরা কি করছি, ফর লুপ দিয়ে আমরা ফর লুপ ঘোরাতেও জানি। এবার ভেরিয়েবল তুমি এটা আই নেম যা ইচ্ছা নিতে পারো, নেম বলে নেমস এর মধ্যে এটা ঘোরাচ্ছি, প্রিন্ট করছি নেমটাকে। এবার এখানে আমি যদি ভ্যালু আর্গুমেন্ট এইভাবে পাস করি, নেমস যেহেতু নাম্বার অফ আর্গুমেন্ট কতগুলো হবে সেটা আমি জানি না, এইভাবে আমি মনে করো 4টে আর্গুমেন্ট পাস করলাম, রাম সাম যদু রহিম। তো এইভাবে প্রিন্ট করে যদি দেখি, তো সেক্ষেত্রে আমার প্রত্যেকটা প্রিন্ট করে দেবে। তো এটাই হচ্ছে আমার সুবিধা, যেটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট। তো ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্টের এই কোডটা চলো আমরা করে দেখি হাতে নাতে, তো করলে আর একটু ধারণা ক্লিয়ার হবে। তো চলো রান করি। তো দিয়ে ফুল একটা ফাংশন করলাম, এখানে আমি কি করছি, প্রিন্ট মে যা ইচ্ছে নাম দিতে পারো ফাংশনের, ওটা তুমি ব্যাপার নেই। স্টার্ট দিয়ে এখানে এন দিয়েই আমি ইনিশিয়ালাইজ করে দেবো। তো এরপরে আমি এখানে প্রিন্ট করবো, প্রিন্ট টাইপটা যদি দেখতে চাও তো টাইপ ভাবে প্রিন্ট করবে। তো টাইপ অফ টাইপ অফ ফার্স্ট আর্গুমেন্টস ইজ বলে এখানে জাস্ট কি করবে, টাইপটা লিখে পাস করবো, কিভাবে আমরা জানি পাস হোক। তো এখানে এনটা লিখে দাও, হলো, পাস হলো। এরপরে তুমি যদি ওটাকে প্রিন্ট করে দেখতে চাও কতগুলো আর্গুমেন্ট কি পাস হচ্ছে না হচ্ছে, সের জন্য এখানে লেখো প্রিন্ট, প্রিন্ট লেখো, এরপরে লেখো এর ভেতরে প্রিন্টিং দা ফার্স্ট আর্গুমেন্টস বলে তুমি কি করবে, এখানে প্রিন্ট করে দাও। তো বাইরে এসো, একটা ফর লুপ ঘোরাও, ফর আই দিয়ে ঘোরাচ্ছি, মনে করো এই এন হলো। এরপর আমি কি করবো, প্রিন্ট করে দেবো আই এর ভ্যালুটা। তো এরকম হলো। এবার আমি ওই ফাংশনটার বাইরে চলে এলাম। এবার এই ফাংশনটাকে আমি কল করব, কিভাবে কল করব, যে ফাংশনটার নাম হচ্ছে প্রিন্ট মি বলে এখানে ভ্যালুগুলো পাস করব, এ বি সি পি কিউ আর এক্স সেট। তো এইভাবে পাস করি। এবার চলো এটাকে রান করে দেখি কিরকম কি আউটপুট আছে। তো আউটপুট দেখো, যেটা প্রেডিক্ট করেছিলাম সেটাই এলো। আউটপুট ফার্স্ট এলো, ওটা ট্রাপেল পাস করছে। Okay? তো এই ক্লাসটাকে ওরা ট্রাপেল হিসেবে আইডেন্টিফাই করছে, যেহেতু এখানে স্টার এন দিয়ে করছি, তো কতগুলো হবে ফিক্স, এখানে ট্রাপেল হিসেবে ওটাকে আইডেন্টিফাই করেছে। এরপর কি করছে ওটা, যে কটা আর্গুমেন্ট পাস হয়েছে সেটাকে প্রিন্ট করে দেখিয়ে দিল। তো এইটাই হচ্ছে ভেরিয়েবল লেন্থ। দেখো কোডটা বুঝতে পারলে কিনা, কোডটা একবার রান করো। কোডটা বুঝতে কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করে নাও। কোডটা স্যার ফার্স্টে রান কোডটা করো। দেখান পুরোপুরি। হ্যাঁ এই তো দেখো, কোডটা একবার রান করো, কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করো। তো এই ছিল আমাদের 4টে আর্গুমেন্টের টাইপস। তো এটা আমাদের কমপ্লিট মোটামুটি। এবার স্কোপ অফ ভেরিয়েবল আমরা তাহলে নেক্সট ক্লাস থেকে শুরু করব। আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল ফাংশনটা। এবার স্কোপ অফ ভেরিয়েবল এখানটা থেকে শুরু হবে আমাদের নেক্সট ক্লাসে। ঠিক আছে, তো বলো আজকে কোনো ডাউট থাকলে তোমরা ক্লিয়ার করে নাও। কোডটা হয়েছে তো সবার, রান হয়েছে কবার? হ্যাঁ স্যার। আচ্ছা, বলো কোনো কোশ্চেন কিছু ডাউট থাকলে। না স্যার।
আচ্ছা, ঠিক আছে, বাড়িতে বাস। প্র্যাকটিস করো, মোটামুটি আমাদের হয়ে এসছে, কিন্তু তোমাদের সিলেবাসটা যেটা দেখলাম খুবই একটা মজার বিষয়, পাইথন করাচ্ছে কিন্তু উপসের কনসেপ্ট দেয়নি। হয়তো ভবিষ্যতে তোমাদের আহ অন্য কিছু সেক্টরে ওটা কাজে দেবে, কিন্তু তোমাদের এখানে দিচ্ছে না উপসের কনসেপ্টটা। তো ঠিক আছে, আমি যদি ক্লাসে টাইম পাই তোমাদের দেখিয়ে দেবো উপসের কনসেপ্টটা কি আছে। আর না হলে ভবিষ্যতে যখন তোমরা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করবে সেক্ষেত্রে গিয়ে তোমাদের শিখতে হবে সব concept। ঠিক আছে, তোমাদের সিলেবাসে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপাতত নেই তো? এরপরে তোমাদের বোধ হয় এসকিউএল আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার। হ্যাঁ, আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের বোধ হয় নেই। এসকিউএল আছে, আর আছে তোমাদের পরের সেমিস্টারে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ওখানেই তো এসকিউএল। পরের সেমিস্টারে তোমাদের একটা পেপার? ফোর্থ সেমিস্টারে যা দেখছি তোমাদের তো একটা পেপার। ইন্ট্রোডাকশন টু এআই ওটাও তো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু এআই আছে। হুম, দুটো পার্ট আছে। অ্যাজ সাচ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই। ঠিক আছে, আমি দেখছি উপসের টাইম যদি পাই আমি উপসটা একটু বলে দেবো, জাস্ট একটু বেসিক আইডিয়া দিয়ে রাখবো। ওকে।